এটা 60 হলো, এটা 60 হলো। তাহলে দেখেন এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি ছোট না? তার মানে এটাকে বলতে পারি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা আরেকটা ধরেন, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ কি 120 ডিগ্রি, সেটা কি অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। যেহেতু 90 ডিগ্রির চেয়ে বড় একটা কোণ, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি স্থূলকোণী ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা আবার বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ আছে 3 প্রকার। ত্রিভুজের বাহু আছে কয়টা বলেন তো? 3টা। তার মানে 3টা বাহু, বাহু 3টা। আর বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ আছে 3 প্রকার। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু, দ্বিসমবাহু না, সমদ্বিবাহু। হ্যাঁ, আচ্ছা তাহলে সমবাহু ত্রিভুজ কোনটা হবে? হ্যাঁ, ত্রিভুজে যে 3টা বাহু থাকে, 3টা বাহু যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। আবার সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? হ্যাঁ, যে ত্রিভুজের 2টা বাহু সমান সে তাকে বলবো আমরা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বিষমবাহু ত্রিভুজ কোনটা হবে তাহলে? হ্যাঁ, কোনোটাই সমান না। এটা আপনাদের ভালোই আছে, কিন্তু আমরা ত্রিকোণমিতিতে জাস্ট আলোচনা করব সমকোণী ত্রিভুজ নিয়ে। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজ তো একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের 3টা বাহু আছে অবশ্যই, 3টা বাহুর 3টা নাম আছে, এটা আমরা আগে আইডেন্টিফাই করব। সাপোজ ধরেন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটাকে আমরা এবিসি দ্বারা সূচিত করলাম, তাহলে বললাম হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যেহেতু এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের দেখেন 3টা বাহু আছে, বা যে কোনো ত্রিভুজের 3টা বাহু আছে, এ বি, বিসি, এসি, 3টা বাহু। আবার কোণ আছে 3টা, এ কোণ, বি কোণ, সি কোণ। ঠিক আছে, আচ্ছা এখন এই সমকোণের যে বিপরীত বাহুটা থাকবে, তাহলে এইখানে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, যেটা তার বিপরীত বাহু কোনটা আছে? এসি। আচ্ছা, সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে তার নাম হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে বাহু বাকি আছে কয়টা? 2টা, এ বি বাহু আর বিসি বাহু। আচ্ছা, তাহলে 3টা বাহুর 3টা নামের মধ্যে একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। এই ত্রিভুজের 3টা বাহুর 3টা নাম। তাহলে আমরা দেখলাম অতিভুজ আইডেন্টিফাই করলাম, 90 ডিগ্রি বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, তাহলে লম্ব কোনটা আর ভূমি কোনটা বলেন তো? এবি লম্ব না, আর বিসি ভূমি। হ্যাঁ, সেটা হইতে পারে, কিন্তু এটার পক্ষে তো লজিক লাগবে, যে আপনি যে এ বি কে লম্ব বলছেন, আমি যদি বিসি কে লম্ব বলি, তাহলে এটাকে কাউন্টার দিতে হবে না? তাহলে কি লজিক দিবেন বলেন? আপনার পক্ষে লজিক কি যে এ বি হচ্ছে লম্ব? হ্যাঁ, না এটা না, এটার ক্ষেত্রে অ্যাকচুয়াল লজিক হচ্ছে, ধরেন এই লম্ব আর ভূমি দুইটাকে আইডেন্টিফাই করার জন্য আমার যে কোনো একটা কোণ নিতে হবে, যেটাকে বলা হয় বিবেচিত কোণ। এখন বিবেচিত কোণ এটা তো অলরেডি 90 ডিগ্রি চলে গেছে, বাকি আছে 2টা, এ কোণ আর সি কোণ। এখন আপনি কোন কোণকে বিবেচনা করবেন? যে কোনো একটাকে করতে পারেন। যদি সি কোণকে বিবেচনা করেন, সি কোণের সাপেক্ষে এ বি হচ্ছে লম্ব, মানে বিবেচিত কোণের বিপরীত বাহু, সেটাকে বলা হয় লম্ব, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, আবার আপনি যদি বিবেচিত কোণ বা কোণ বিবেচনা করেন এটাকে, এ কোণকে, সেক্ষেত্রে এ কোণের সাপেক্ষে এটা বিবেচিত কোণ, তাহলে এ কোণের বিপরীত বাহু যেটা আছে বিসি, বিসি হচ্ছে লম্ব, আর এ বি হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম লম্ব আর ভূমি দুইটাকে ব্যারি করতেছে,
আমি কোন কোনটাকে বিবেচনা করতেছি তার উপর নির্ভর করতেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরেকবার বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি। এটা হচ্ছে সমকোণ ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহুর নাম হচ্ছে অতিভুজ, লম্ব, ভূমি। তাহলে অতিভুজ আমরা চিনলাম যে 90 ডিগ্রির বিপরীতে যেটা, বা 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। সমকোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে কি আমার অতিভুজ। আচ্ছা, বাদ থাকে হচ্ছে লম্ব আর ভূমি। তাহলে লম্ব আর ভূমি আইডেন্টিফাই করতে হইলে আমার যে কোনো একটা কোণকে নিতে হবে, হয় সি কোণকে নিতে হবে, না হয় এ কোণকে নিতে হবে। এখন এ কোণের সাপেক্ষে আমি যদি কোণটা এ নেই বা বিবেচনা করি এ কোণকে, তাহলে এ কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এ কোণ নিলে লম্ব হবে বিসি। আবার কোণ যদি সি কে বিবেচনা করি, তাহলে সি কোণের সাপেক্ষে সি এর বিপরীত বাহু কোণটা এ বি। তাহলে সি কোণের সাপেক্ষে এ বি হচ্ছে লম্ব, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে? এখন অতিভুজটাকে সবসময় অতিভুজই বলে, এই ভূমিটাকে অনেক সময় বলে সন্নিহিত বাহু, আর লম্বটাকে বলে বিপরীত বাহু। হ্যাঁ, যে কোনো একটা, কিন্তু 90 ডিগ্রি বিবেচনা করেন না। 90 ডিগ্রি অলরেডি 90 ডিগ্রির জন্য কি সেটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। বাকি দুইটার যে কোনো একটাকে বিবেচনা করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে এ কোণ, সি কোণ, বি কোণ, এগুলাকে অনেক সময় কয়েকটা গ্রিক অক্ষর দ্বারা সূচিত করা হয়। যেমন কোণগুলাকে আলফা, বিটা, গামা, তিটা এই হিসাবে করা হয়। আমি বলতে পারি যে এ কোণটাকে ধরলাম ধরেন আলফা, সি কোণটাকে ধরলাম মনে করেন বিটা, এরকম আমরা বিবেচনা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ত্রিকোণমিতিতে আমরা মূলত এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ও এটা, এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড, আলফা, বিটা, গামা, তিটা। মানে আপনাদের সব কিছুই লাগবে না, জাস্ট লাগবে হচ্ছে এই তিটা। হ্যাঁ, তিটা বলতে এগুলা আমি কোণকে প্রকাশ করলাম, যে এই যে এক কোণটা আছে, এক কোণটাকে আলফা ধরতে পারি। আপনি চাইলে এটাকে বিটা ধরতে পারেন, চাইলে গামা ধরতে পারেন, চাইলে তিটা ধরতে পারেন, মানে আপনার ইচ্ছা যে কোনো একটা ধরতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখেন, 175 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 1, এখানে বলা হয়েছে তিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো, তাই না? এখন দেখে এখানে ক নাম্বার একটা চিত্র দেওয়া আছে, দেওয়া আছে না? আচ্ছা, ক নাম্বারের চিত্রটা আছে এরকম যে এরকম দেওয়া আছে, তাই না? এটাকে আমি আইডেন্টিফাই করে নিলাম। মনে করেন এটাকে এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম, এরকম একটা ত্রিভুজ। আচ্ছা, এই বাহুটা দেওয়া আছে 17, এটা দেওয়া আছে 8, এটা দেওয়া আছে 15, তাই না? আর এটা দেওয়া আছে কি তিটা। তিটা আসলে এটা কোনো কিছুই না, জাস্ট একটা চিহ্ন। এটাকে কোণকে প্রকাশ করি, যে কোনো একটা কোণকে তিটা, বিটা, আলফা, গামা এগুলো দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? মানে এই সি কোণটাকে আমরা তিটা ধরছি। এখন আমাকে বলছে যে তিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের বাহুগুলো আইডেন্টিফাই করার জন্য। আইডেন্টিফাই মানে হচ্ছে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা বের করার জন্য। হ্যাঁ, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা বইয়ে লেখা নাই। হ্যাঁ, লেখা আছে, এই যে এরকম একটা সাইন আছে না, এই সাইনটা থাকলে আপনারা বুঝবেন যে এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে 90 ডিগ্রির বিপরীতে যে আছে সেটা কি এসি, এটা কি অতিভুজ না? তাহলে সুতরাং অতিভুজ, অতিভুজ কি এসি, এটার মান কত? 17। আচ্ছা, এখন দেখেন ত্রিভুজের তিনটা বাহু আছে, একটা আইডেন্টিফাই করলাম, আরো দুইটা রয়েছে। তাহলে আমরা এখন যদি লম্ব, লম্ব বা বিপরীত,
বিপরীত বাহু বের করি, দেখেন কোনটা হবে। আমি বিবেচনা করছি কি এইটা কোণ, তার মানে সি কোণ বা তিটা কোণ। তাহলে লম্ব কোনটা হবে? তিটার যে বিপরীত যেটা আছে কি আছে, এ বি না? আচ্ছা, তাহলে লম্ব বা বিপরীত বাহু এ বি ইজ ইকুয়াল টু কত হবে? 8। বাকি থাকে কোনটা? সিবি বা বিসি, যাই বলেন, তাহলে ওইটা হচ্ছে ভূমি। ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বিসি অথবা সিবি ইজ ইকুয়াল টু 15। আমার এতটুকুই বলছে, হ্যাঁ এখানে। যাই হোক, এতটুকু ক্লিয়ার হয়েছে, মানে এতটুকু ক্লিয়ার হলে বাকিগুলা সমস্যা নেই, হয়ে যাবে। ঠিক আছে, বাকি আছে দেখেন খ গ একই রকম, হ্যাঁ জাস্ট খালি আইডেন্টিফাই করবেন। উদাহরণ 2, আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। পারবেন না এটা? মানে একবার আলফা কোণের জন্য বের করবেন আর একবার বিটা কোণের জন্য বের করবেন। আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই। এটাকে আমি একটু সোজাভাবে ড্র করে নিলাম। ধরেন ধরেন এটা, হ্যাঁ এটাকে আমি আইডেন্টিফাই করতে পারি বা নাও করতে পারি। বি সি দিলাম। এখানে দেখেন আলফা ধরলাম আমি একে, এটাকে ধরলাম আমি বিটা, হ্যাঁ। আচ্ছা, দেখেন এটা কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি বিপরীতে বয়ে যেটা আছে দেখেন সেটা কত, 25 না? তাহলে এখানেও এটার বিপরীত যেটা 25 দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে আলফার বিপরীত যেটা আছে এটা কি 24 না? এই যে আলফা আছে, আলফার অপোজিটে যেটা আছে, বিপরীতে যেটা আছে ওটা কত? 24। আচ্ছা, বিটার বিপরীতে যেটা আছে সেটা 7 না? ধরুন এটা 7। আচ্ছা, এটুকু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমার আমার কি করতে হবে? আলফা কোণের জন্য একবার মনে করেন অতিভুজ, লম্ব, ভূমি বের করতে হবে, আর একবার বিটা কোণের জন্য অতিভুজ, লম্ব, ভূমি বের করতে হবে। তাহলে 90 ডিগ্রি যেটা আছে তার বিপরীতে যে থাকবে সেই তো অতিভুজ, তার মানে অতিভুজ এটা ফিক্সড। এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা আমার ফিক্সড হয়ে গেছে। এখন যদি কোণটা আমি আলফা নেই, আলফা কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে বলেন তো? হ্যাঁ, লম্ব হবে কি? বিসি। বিসির ভ্যালু কত? 24। আচ্ছা, আলফা কোণের সাপেক্ষে তাহলে ভূমি কোনটা? হ্যাঁ, ভূমি হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 7। আচ্ছা, এখন যদি কোণ আমি বিটাকে নেই, বিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে? এ বি। আর ভূমি কোনটা হবে? সিবি। জাস্ট এইটুকুই, হ্যাঁ ওকে। আচ্ছা, এখন যান 77 নম্বর পৃষ্ঠায়, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, এখন এইখানে দেখেন কয়েকটা অপারেটর আছে। আচ্ছা, অপারেটর কি সেটা কি জানেন? অপারেটর হচ্ছে ধরেন যেমন প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, এরকম এই সাইনগুলো আছে না? এটা প্লাস মাইনাস, এটা কি ইনটু মানে মাল্টিপ্লিকেশন, এটা কি ভাগ সাইন, তাই না? ওদের নিজস্ব কোনো মান আছে? নাই। কিন্তু আপনি যদি এই 2+2 দুইটার মাঝখানে যদি প্লাস দিয়ে দেন তাহলে কত আসে? 4 আসে, হ্যাঁ। কিন্তু দেখেন প্লাসের কিন্তু নিজস্ব কোনো মান নাই। তাহলে যেরকম সাইনগুলো আছে, এই যে সাইনগুলোর নিজস্ব কোনো মান নাই, কিন্তু দুইটা ভ্যালুর পাশে বৈশা তার ভ্যালু চেঞ্জ করে দেয়, ওইগুলো হচ্ছে অপারেটর, হ্যাঁ। হ্যাঁ, অপারেটর। সেমভাবে ত্রিকোণমিতিতে অপারেটর হচ্ছে 6টা। যেমন সাইন,
কজ 10, ঠিক আছে? এই সাইনের নিজস্ব কোনো ভ্যালু নাই, কজেরও নিজস্ব ভ্যালু নাই, টেনেরও নিজস্ব কোনো ভ্যালু নাই। তাহলে সাইন কি করে? সাইনের সাথে একটা তিটা দিয়া দিই, কজের সাথে একটা তিটা দিয়া দিই, টেনের সাথে একটা তিটা দিয়া দিই। এখন দেখেন এই তিটার মানের উপর ভিত্তি করে সাইন একটা ভ্যালু দেয়, মান দেয়। কজ তিটার ভ্যালুর উপর ভিত্তি করে একটা মান দিবে, টেনও সেম মান দিবে। হ্যাঁ, তাহলে আমার বললাম যে 6টা, কিন্তু আছে কয়টা এখানে? 3টা। আচ্ছা, এই সাইনের বিপরীত হচ্ছে আপনার কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। তার মানে আচ্ছা, সবগুলো আলাদা আলাদা আমরা শিখি। যেমন ধরেন সাইনের জন্য আমি লিখতে পারি, এই যে ত্রিভুজ আছে, ধরেন এই যে ত্রিভুজ আছে না, ত্রিভুজের যে কোনো একটা কোণকে থিটা ধরলাম, তাহলে অতিভুজ থাকে, লম্ব থাকে, ভূমি থাকে, তো এইগুলার যে অনুপাত আছে, এই অনুপাতের উপর ভিত্তি করে এগুলার মান নির্ণয় করা যায়। যেমন ধরেন সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা আপনার মুখস্থ করতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? সেম ভাবে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, মানে সমান আর কি, cos থিটা সমান লম্ব বাই অতিভুজ, অথবা সাইন থিটা সমান ইকুয়াল টু না বললে আপনি ইয়েও বলতে পারেন, হ্যাঁ সমান বলতে পারেন, হ্যাঁ একই জিনিস। আচ্ছা, আর একটা কি আছে? টেন। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। হ্যাঁ, হ্যাঁ এগুলো একটু লিখে ফেলেন। আচ্ছা, সাইন থিটার বিপরীত কি বলছি আমি? কোসেক থিটা। তাহলে ধরেন যদি কোসেক থিটা হয়, তাহলে এটার বিপরীত যেহেতু বলছি, তাহলে এটার উল্টাটা হবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ অতিভুজ বাই, হ্যাঁ লম্ব। আচ্ছা, সেম ভাবে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু হবে অতিভুজ বাই ভূমি। সেম ভাবে টেন থিটার বিপরীত হচ্ছে আমার কট থিটা, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে? হ্যাঁ ভূমি বাই লম্ব, মানে বাই মানে হচ্ছে ভাগ আর কি, ভূমি ভাগ লম্ব। এখন তাহলে এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ হইল। এখন আমরা একটা ত্রিভুজের মাধ্যমে দেখি। সাপোজ ধরেন এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, ত্রিভুজটা নিলাম আমার এ বি সি, কোনটা নিলাম? এটাকে নিলাম আমি থিটা। তার মানে দেখেন এটা হচ্ছে কিন্তু অতিভুজ, এটা লম্ব, এটা কি ভূমি। আচ্ছা, এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, তাহলে এই ত্রিভুজ থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি কি লম্ব বাই অতিভুজ না, তাহলে এই ত্রিভুজে লম্ব কোনটা? এ বি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এ বি বাই অতিভুজ কোনটা? এসি না, এসি, এরকম লিখতে পারি। এখন যদি এ বি আর এসির মান দেওয়া থাকে, তাহলে মানটাও বসায় দিতে পারি আমরা, ঠিক আছে?
এরকমভাবে সেমভাবে মনে করেন কট থিটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কট থিটা ইজ ইকুয়াল টু কী হবে? আমরা জানি কি কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে এই ত্রিভুজের ভূমি কোনটা? বিসি বা সিবি যাই বলেন, তাহলে এটা বিসি বাই লম্ব কি এ বি, এটা লিখতে পারি। আচ্ছা, সেমভাবে বাকি চারটাও একই জিনিস হবে। ঠিক আছে, আচ্ছা। এখন এদের মধ্যে আবার কিছু স্পেশাল সম্পর্ক আছে। স্পেশাল সম্পর্ক বলতে আমরা 6টা অনুপাত দেখলাম, তাই না? 6টা অনুপাতের মধ্যে আমরা যে বললাম যে একটা আর একটার বিপরীত বা উল্টা, সেক্ষেত্রে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা। তো সাইন থিটা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে একটা একটা বিপরীত হবে না? আচ্ছা, সেমভাবে কস থিটা ইজ ইকুয়াল টু 1/সেক থিটা। ওইখানে কজের বিপরীত ছিল সেক। টেন থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা। আরেকটা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখন টেনের উল্টা কোনটা বলছিলাম আমরা? কট। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এটা বইয়ে আছে, আমি আপনাকে পেজ নাম্বার বলে দিচ্ছি, দাঁড়ান। 180 নাম্বার পেজ। এই যে কাজে দেখেন একটা বক্স করা আছে, এই যে এটা একটু দাগ দেন। এই যে এইখানে যেই প্রথম দুইটা আছে, এই দুইটা এইখানে লিখে দিলাম। আর হচ্ছে আপনার আগের পেজে 177-এর লাস্টে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। কারণ আমরা জানি বিপরীত বাহু আর লম্ব একই জিনিস। হ্যাঁ, সাইন থিটা দাগান। এরপরে পরের পেজে কস থিটা ইজ ইকুয়াল টু সন্নিহিত বাই অতিভুজ। সন্নিহিত বাহুকে আমরা কি পড়ছি? ভূমি। একই কথা। টেন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, মানে হচ্ছে বিপরীত বাহুকে লম্ব পড়ছি, লম্ব বাই ভূমি আর কি। কোসেক থিটা সেমভাবে, সেক থিটা, কট থিটা, এগুলো দেখাই নেন, এগুলো আপনার মুখস্থ লাগবে। হ্যাঁ, এখন এইখানে যতগুলা সূত্র পড়ছি কোনোটার উপরে পাওয়ার সবগুলো এক না, কোনোটা পাওয়ার কি 2 আছে? 2 নাই। আচ্ছা, পাওয়ার 2 কিছু সূত্র আছে, 3টা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে আপনাদের। যেমন সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা লিখে এগুলো। এখন দেখেন এটার আবার একটু মডিফাই করতে পারি, লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই কজ স্কোয়ার থিটাটা ওই পাশে নিয়ে নিলাম। এখন এই যে সমান সমান বা ইকুয়াল টু আছে, এই ইকুয়াল টুর এক পাশ থেকে অপর পাশে যদি কোনো কিছু যায়, কোনো একটা পদ যদি ওই পাশে চলে যায়, এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে যায় কি মাইনাস হয়ে যায়। তাহলে এই দেখেন প্লাস কজ স্কোয়ার থিটা আছে না, এটাকে যদি আমি ওই পাশে নিয়ে নিই, এই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা, এটাকে আরেকটু লিখতে পারি এই লাইন থেকে, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এ দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি প্রথমে সাইন স্কোয়ার রাখছি, রেখে কজ স্কোয়ারটা ওই পাশে নিয়ে নিছি, 1 মাইনাস কজ স্কোয়ার হয়েছে। সেমভাবে এই লাইন থেকে কজ স্কোয়ার থিটা এখানে রাখলাম, রেখে এই সাইন স্কোয়ার থিটাটা ওই পাশে নিতে পারি, নিলাম। তার মানে আপনি মনে রাখবেন এইটুকু, আর এইখান থেকে এই দুইটা আসতে পারে। ঠিক আছে, যে এখান থেকে এই দুইটা লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি।
এটা কিন্তু একবারে ঠুটস্থ লাগবে। হ্যাঁ হুম হ্যাঁ, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, পরে আছে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আপনি মনে রাখবেন এইটুকু, এইটার মতো আরো 2 লাইন লিখতে পারি, sec স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার লিখতে পারি, তাই না? এটাকে লিখতে পারি sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই টেনটা এই পাশে কি মাইনাস ছিল, ওই পাশে নিয়ে আনিছি কি প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আবার লিখতে পারি tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। এখন এটা কিভাবে লিখছি দেখেন, এই টেনটা আমি ওই পাশে নিয়ে আনিছি, তার মানে এটা ছিল কি মাইনাস, সে হয়ে যাবে প্লাস, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন এইখান থেকে টেনটা ওই পাশে রাখলাম, রেখে ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি কি হয়, sec স্কোয়ার থিটা মাইনাস 1 না? আচ্ছা তাহলে আপনার মনে রাখতে হবে এইটা আর এইটা। আরেকটা আছে, আরেকটা হচ্ছে শেষেরটা। আচ্ছা শেষেরটা আমি আর একটু ইয়ে করে দিই, যেমন ধরেন এটাকে লিখতে পারি sec স্কোয়ার থিটা, এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো আমি, তাহলে ওয়ানটা ইকুয়াল টু ওই পাশে মানে সমান সমানের ওই পাশে কি প্লাস আছে না, প্লাস 1, এটাকে যদি ইকুয়াল টু এই পাশে নিয়ে আসি যে মাইনাস 1 হবে না? ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম, ওই পাশে আছে কি tan স্কোয়ার থিটা। এখন বুঝছেন? একই কথা আমি আগেরটা আর কি উল্টা লিখছিলাম, এই tan স্কোয়ারটা এই পাশে লিখছিলাম, এটা ওই পাশে লিখছিলাম। আচ্ছা আরেকটা আছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন আমরা কি বলছিলাম, অনুপাত আছে 6টা, 6টার মধ্যে এইখানে গেছে সাইন আর কজ, এইখানে গেছে কি sec আর tan, এখানে গেছে কি cosec আর cot, 6টা কমপ্লিট। এই 6টার জন্য এই 3টা হচ্ছে সূত্র। হ্যাঁ আচ্ছা, এটা থেকে লিখতে পারি আমরা cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। এটা মাইনাস ছিল, এই সমান সমানের ওই পাশে চলে গেছে, প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন সেম ভাবে এই কটটাকে যদি ওই পাশে রাখি, cosec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি cot স্কোয়ার থিটা, কট এখানে রাখলাম, এই ওয়ানটা এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ এখন এর মানে হচ্ছে আমরা যে কোনো জায়গায় যদি 1 পাই, দরকার পড়লে আমরা লিখতে পারবো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, অথবা কোনো জায়গায় যদি cosec স্কোয়ার থিটা থাকে আমি লিখতে পারবো 1 প্লাস cot স্কোয়ার থিটা। আবার কোনো জায়গায় যদি cosec স্কোয়ার থিটা মাইনাস 1 থাকে সেক্ষেত্রে লিখতে পারবো cot স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আপনার এটাও আপনার মুখস্থ রাখতে হবে, এই 3টা জিনিস মুখস্থ রাখতে হবে, এটা এটা এটা। হ্যাঁ লিখে রাখেন। কোনটা মুখস্থ? সূত্র, সূত্র মুখস্থ, এটা আলাদা খাতা রাখবেন, সাথে সাথে লিখে ফেলবেন। অথবা বইয়ে দাগাইতে পারেন, যেমন 179 দেখেন 1 নম্বরে এরকম বক্স করে দেওয়া আছে। হ্যাঁ এটা একটু দেখান, এই যে বক্স, এই যে একটা বক্স, এই যে একটা বক্স। হ্যাঁ তাহলে বক্সের বিষয়টা আপনাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ এই যে এটা, এইটা, এটা। এখন এতক্ষণ যা কিছু পড়ছেন এটাকে এখন আমরা অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ তাহলে আপনি এতক্ষণ যতটুকু আছে, এই যে 8টা 10টা সূত্র, এগুলো যদি মুখস্থ রাখেন তাহলে ত্রিকোণমিতিতে আর কোনো ঝামেলা হবে না। হ্যাঁ মূলত এগুলোর উপর ভিত্তি করে ত্রিকোণমিতি হয়েছে। যাই হোক, এখন দেখেন উদাহরণ 3 দেওয়া আছে, tan a ইজ ইকুয়াল টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাই না? দেখেন tan এর ভ্যালু দেওয়া আছে, তাহলে
আমরা ত্রিকোণমিতিক অনুপাত কয়টা জানি? 6টা। যেমন সাইন আছে, কজ আছে, টেন আছে, কট আছে, কুসেক আছে, সেক আছে, এই 6টা। তাহলে এইটার মধ্যে একটা দেওয়া আছে, বাকিগুলা নির্ণয় করতে হবে। একটা কি 10 দেওয়া আছে, তাহলে বাকি 5টা নির্ণয় করতে হবে। আমরা দেখি কিভাবে নির্ণয় করব। এখানে দেওয়া আছে